হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো নাইট্রোজেন চক্র। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তো আমরা আজকে কি নিয়ে পড়বো? নাইট্রোজেন চক্র, যেটাকে আমরা N2 সাইকেলও বলতে পারি। নাইট্রোজেন চক্র কেন নাইট্রোজেন চক্র বলি? এটা চক্র কেমন দেখতে হয়? আমাদের গোল হয়। এখানেও আমাদের মনে রাখবে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটি পাওয়া যায়, প্রায় 78.08% আমাদের কি নাইট্রোজেন গ্যাসটা পাওয়া যায়। এই বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা মাটিতে আসবে এবং মাটি থেকে পুনরায় আবার বায়ুমণ্ডলে যাবে। এর জন্য এটাকে বলা হয় নাইট্রোজেন চক্র। এই চক্রাকার পথে হচ্ছে বায়ুমণ্ডল থেকে নিচে আসছে, আবার নিচে মাটি থেকে আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। এটা কিভাবে হয় অনেক বড় ডিটেলস পড়া, সেটা সম্বন্ধে আমরা জানবো এবং এটা ওয়ান শট ভিডিও হবে। এখানে আমরা টোটাল নাইট্রোজেন সংবর্ধন কিভাবে হয়, কিভাবে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ থেকে পুনরায় কিভাবে মাটিতে প্রবেশ করে সেটা সম্বন্ধে সবগুলো সম্বন্ধে আমরা জানবো। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো নাইট্রোজেন চক্রের পড়াটা আমরা শব্দচিত্রের সাহায্যে করব। তো প্রথম ধাপ কি নাইট্রোজেন চক্র? আমাদের বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন কি সেটা মাটিতে আনতে হবে। কোথাকার নাইট্রোজেন? বায়ু মণ্ডল। তোমরা যারা যারা এই নাইট্রোজেন চক্রের শব্দচিত্র বুঝতে অসুবিধা হয় তারা তারা এখানে ভালো করে দেখবে কিভাবে শব্দচিত্রে আঁকাতে হয়। বায়ুমণ্ডলের নাইট্রোজেন, নাইট্রোজেন, এটাকেই শুধু আমরা লাল কালি দিয়ে রাখবো। এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। হচ্ছে এবার নাইট্রোজেনটাকে কোথায় আনতে হবে? প্রথমে মাটিতে। এই ঘটনাটাকে বলা হয় নাইট্রোজেনের স্থিতিকরণ। কি করব? নাইট্রোজেনটাকে মাটিতে নিয়ে আসবো, সেটাকে আমরা লিখবো নাইট্রোজেনের স্থিতিকরণ। কোথায় স্থিতিকরণ করব? মাটিতে। এবং এই যে স্থিতিকরণ সেটা হবে আমাদের তিনটা পদ্ধতিতে সেটা হতে পারে। এক নম্বর পদ্ধতি কি? এক নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের একটা হচ্ছে তোমাদের এক নম্বর হচ্ছে তোমাদের সুন্দর করে একটু ড্র করে রাখি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এক নম্বর হচ্ছে তোমাদের প্রাকৃতিক নাইট্রোজেন সংবর্ধন, যেটা আমাদের বজ্রপাত সহ বৃষ্টিপাত। প্রাকৃতিক নাইট্রোজেন সংবর্ধন মানে প্রাকৃতিকভাবে কিভাবে নাইট্রোজেনটা স্থিতিকরণ হয়। প্রথম ধাপ কি? বজ্রপাত সহ যখন বৃষ্টিপাত হবে তখন বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা মাটিতে আসবে। কিভাবে আসবে দেখো, এটা এক নাম্বার। এবং সেটা কি কোথায় আসবে? মাটিতে। সেটা আসবে নাইট্রেট রূপে। আমাদের জমা হবে। ডিটেলসে পড়বো আমরা, দাঁড়াও। এবার আমরা এক নাম্বার ধাপটাকে পড়ি নিই, বৃষ্টিপাতের মাধ্যমে। এটাকে মুছে দিই, এটাকে পরে করি। আমাদের বায়ুমণ্ডলে কি থাকে? নাইট্রোজেন গ্যাসটা, সেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে আমাদের 2NO, যেটাকে আমরা বলছি কি নাইট্রাস অক্সাইড তৈরি করছে। ঠিক আছে? এইবার এই যে 2NO আছে আমাদের আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, তৈরি করবে 2NO2। NO2 কে আমরা কি বলি? নাইট্রোজেন ডাই অক্সাইড। কি? নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করছে। এবার এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড 2NO, এই কার সঙ্গে বিক্রিয়া করবে? আমাদের মেঘের মধ্যে থাকা জলের সঙ্গে বিক্রিয়া করবে এবং জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে HNO2 প্লাস HNO3। HNO3 কে আমরা কি বলি? নাইট্রিক অ্যাসিড। এবং HNO2 কে বলি আমরা নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে? তৈরি হলো। এবার এই যে HNO3 নাইট্রিক অ্যাসিড, সেটা আমাদের বিভিন্ন যে আমাদের বৃষ্টির জলের সঙ্গে মাটিতে এসে পড়বে। এবার এটা মাটির মধ্যে থাকা বিভিন্ন যৌগ, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড আমাদের আছে, তার সঙ্গে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে? ক্যালসিয়াম নাইট্রেট, যেটাকে আমরা এই চিহ্ন দ্বারা যুক্ত করতে পারি।
প্লাস 2HCl। দেখো বিক্রিয়াটা, এটার নাম কি? ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট আমাদের তৈরি হয়ে গেল। তাহলে কি এভাবে বিক্রিয়ার মাধ্যমে আমরা কি বজ্রপাত সহ বৃষ্টির মাধ্যমে আমাদের কি নাইট্রিক অ্যাসিড আসলো, নাইট্রিক অ্যাসিডটি ক্যালসিয়াম নাইট্রেট হিসেবে মাটিতে পড়লো। এই যে দেখো নাইট্রেট, এখানে নাইট্রেটের একটা যৌগ যেটা আমরা ক্যালসিয়াম নাইট্রেট হিসেবে মাটিতে আসতে পারবো, সেটা সালফার নাইট্রেট হিসেবেও থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারে। তাহলে 1 নম্বর আমাদের কি বজ্রপাত সহ বৃষ্টিপাতের যখন বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে তখন নাইট্রেট রূপে মাটির মধ্যে আসবে। এটা কিন্তু মাটির মধ্যে আসছে, ঠিক আছে। এবার 2 নম্বর ধাপ দেখবো আমরা, এটা মুছে দিলাম, তোমরা যদি টুকে না থাকে টুকে নাও। এবার আমরা দেখবো 2 নম্বর ধাপ কিভাবে নাইট্রোজেনটা মাটিতে আসতে পারে। কি ধাপ? 2 নম্বর ধাপ আমাদের কৃষি জমিতে আমরা কি ব্যবহার করি? সার ব্যবহার করি, কৃত্রিম সার। কৃত্রিম সার ব্যবহার করি। কৃত্রিম সারের যখন আমরা কিভাবে প্রস্তুত করি বলতো? রাসায়নিক দ্বারা নাইট্রোজেন স্থিতিকরণ এখানে হচ্ছে, এবং সেটা নাইট্রেট রূপেই আমাদের মাটির মধ্যে গিয়ে জমা হবে। কৃত্রিম সার যেমন সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, এগুলোকে আমরা সার হিসেবে ব্যবহার করি যাতে মাটিতে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি পায়। কীভাবে কারখানা তৈরি হয়? নাইট্রোজেন গ্যাস নেয় আর তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস নেয়, এই তিনটা মিলালে আমরা দেখতে পাবো 2NH3 বা অ্যামোনিয়া, ঠিক আছে। এই যে অ্যামোনিয়া পেয়ে গেলাম, অ্যামোনিয়া মানে কি? নাইট্রোজেন আছে ওর মধ্যে, সেটাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। এটার জন্য কিন্তু অনেক উচ্চ তাপমাত্রা দরকার, উচ্চ চাপ এবং প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার। তাহলে কি কৃত্রিম সার প্রয়োগ করলেও সেটা নাইট্রেট হিসেবে মাটিতে আসবে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে জীবজ নাইট্রোজেন সংবর্ধন। এটা সাধারণত 3 ভাবে হয়। এই নাম্বার লিখি, বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা। আমরা আস্তে আস্তে আসি। প্রথমে আমরা লিখব স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দ্বারা। তোমরা এখানে কিন্তু শব্দচিত্রটাও শিখে যাচ্ছ কিভাবে করতে হবে। স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার দ্বারা নাইট্রোজেন স্থিতিকরণ। একটা করে করি আমরা। স্বাধীনজীবী কেন বলছি এখানে? উদাহরণ কি? স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে আমাদের কি? ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, এগুলো হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। কেন স্বাধীনজীবী বলি? ধরে নাও এটা মাটি, এবং এই ব্যাকটেরিয়াটা মাটির মধ্যে সুন্দরভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, এবং এই ব্যাকটেরিয়াটার দেহে এক ধরনের উৎসেচক থাকে যার নাম হচ্ছে নাইট্রোজেনেজ। এই উৎসেচকের সাহায্যে তারা কি করে বলতো? বায়ুমণ্ডলের থেকে নাইট্রোজেন নেয় এবং সেটাকে অ্যামোনিয়া রূপে পরিণত করে রাখে। কিন্তু অ্যামোনিয়া আমাদের একটা হচ্ছে গ্যাস, তার সঙ্গে একটা H+ আয়ন যুক্ত করে NH4 অ্যামোনিয়াম আয়ন রূপে যুক্ত রাখতে পারে। এই অ্যামোনিয়াম আয়ন রূপে ব্যাকটেরিয়াটা, এটা মনে করো ব্যাকটেরিয়াটা তার মধ্যে সঞ্চিত আছে। এই প্রক্রিয়াটা সাহায্য করে কি? এই যে আমাদের নাইট্রোজেনেজ উৎসেচকটা সাহায্য করে। এইবার নাইট্রোজেনটা কোথায় আছে? ব্যাকটেরিয়ার মধ্যে আছে। ব্যাকটেরিয়া যখন মারা যাবে সেই নাইট্রোজেনটা কোথায় চলে আসবে? মাটির মধ্যে চলে আসবে। বাস, মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল। এটা কি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। কেন স্বাধীন? কারণ এটা স্বাধীনভাবে মাটির মধ্যে ঘুরে বেড়ায়, কোনো কারোর উপর ডিপেন্ড করে নেই। চলো নেক্সট কি? আমাদের মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা। আগে নীলাভ সবুজ শৈবালটা পড়ি। নীলাভ সবুজ শৈবাল দ্বারা। নীলাভ সবুজ শৈবালকে আমরা আরেকটা নাম দিই, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। কেন সায়ানোব্যাকটেরিয়া বলি? কারণ তারা সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াদের আমরা সাধারণত সায়ানোব্যাকটেরিয়া বলি। উদাহরণ আছে নীলাভ সবুজ শৈবাল দ্বারা, যেমন সোজা আমাদের দুটো নাম, অ্যানাবিনা, নস্টক। অ্যানাবিনা আর এটা হচ্ছে নস্টক, এই দুইটা। আর অসিলেটরিয়া আর অনেকগুলো আছে, বইয়ের মধ্যে পেয়ে যাবা। আমি এই দুটোকে লিখছি। এবার নীলাভ সবুজ শৈবালগুলো সাধারণত স্বাধীনজীবী রূপেও থাকতে পারে, মাটির মধ্যে সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারে, মানে থাকতে পারে, ঘোরাফেরা না। আর কখনো কখনো তারা আবার অন্য গাছের মধ্যেও থাকতে পারে, মিথজীবী রূপেও থাকতে পারে, দুটোভাবেই থাকতে পারে। তাহলে নীলাভ সবুজ শৈবাল কি? কখনো কখনো
সেম অ্যানাবিনা কখনো কখনো কি স্বাধীনজীবী রূপে থাকতে পারে, স্বাধীনজীবী রূপে থাকতে পারে, আবার কখনো কখনো মিথজীবী রূপেও থাকতে পারে। মনে করো স্বাধীনজীবীটা পড়ি, অ্যানাবিনাটা, এটা মনে করো মাটিটা, তার মধ্যে কি আমাদের এই এটা অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবালটা আছে। এটা হচ্ছে একটা কোষ। এবার যখন আমাদের এই অ্যানাবিনা শরীরে নাইট্রোজেনের পরিমাণ কমে যায়, মনে করো কোনো কারণে নাইট্রোজেনের পরিমাণ কমে গেল, তখন কি করবে, তার কিছু কিছু কোষকে সে চেঞ্জ করে দিবে। এই পরিবর্তিত কোষগুলোর নাম হচ্ছে কি হেটেরোসিস্ট। হেটেরোসিস্টের মধ্যে ওই উৎসেচক থাকে যার নাম কি নাইট্রোজিনেজ। তার সাহায্যে কি করে, ও বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিয়ে আসে এবং সেটাকে কিসে পরিণত করে, অ্যামোনিয়াতে পরিণত করে। পরে অ্যামোনিয়াম আয়নে পরিণত করে দেয়। তার ফলে কি হয়, তার মধ্যে নাইট্রোজেন সংযোজন করে। এবার যখন আমাদের এই অ্যানাবিনাটা মারা যায়, তখন কি হবে, নাইট্রোজেনটা মাটির মধ্যে মিশে যাবে, বাস নাইট্রোজেন স্থিতিকরণ হয়ে গেল। আরেকটা, এবার এটা স্বাধীনজীবী রূপে পড়লাম তাই না, মিথজীবী রূপে আমাদের একটা শৈবাল পাওয়া যায় ধানের ক্ষেতে, তার নাম হচ্ছে অ্যাজোলা নামে একটা শৈবাল পাওয়া যায়। এটা কি একটা শৈবাল, জলজ শৈবাল। এই জলজ শৈবালের, এটা মনে করো শৈবালটা, জলজ শৈবালের যদি পাতাটা কাটি, তার পাতাটার মধ্যে আমরা গহ্বর দেখতে পাবো, পত্র গহ্বর, এবং তার মধ্যে কখনো কখনো এই অ্যানাবিনা নামক শৈবালটা বসবাস করে। এবং তারা কি করে, বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিয়ে আসে এবং সেটাকে অ্যামোনিয়াতে পরিণত করে। এতে লাভ কি শৈবালটা, ও উদ্ভিদটার লাভ কি, তার মধ্যে জায়গা দিয়ে, এটা হচ্ছে শৈবালটা, আমাদের অ্যাজোলা শৈবালটা। এখানে শৈবালটি যে অ্যানাবিনা যে আমাদের নাইট্রোজেনটা সংবর্ধন করলো, সেটা গ্রহণ করে, মানে কিছু পরিমাণ, এটা হচ্ছে অ্যাজোলা আর এটা হচ্ছে অ্যানাবিনা। এবার কি, অ্যাজোলা একে কি দিবে, বাসস্থান দিবে। অ্যাজোলা অ্যানাবিনাকে কি দিবে, থাকার জায়গা, বাসস্থান, এবং তার সঙ্গে সঙ্গে কিছু শর্করা জাতীয় খাদ্য। অ্যানাবিনা তার পরিবর্তে কি দিবে, নাইট্রোজেন দিবে। ফলে কি দুজনের লাভ, এটা হচ্ছে মিথজীবী সংবর্ধন। তাহলে অ্যানাবিনা স্বাধীনজীবী রূপেও থাকতে পারে, কখনো কখনো মিথজীবী রূপেও থাকতে পারে। আর কোথায় পাওয়া যায়, আমাদের একটা বীজী উদ্ভিদ আছে সাইকাস লিন। এই সাইকাসের মধ্যে যে মূল আছে, সাইকাস উদ্ভিদটা, এটা মনে করো উদ্ভিদ, সাইকাস উদ্ভিদটা নারী ছোট হয়, এটা উদ্ভিদটা। এই সাইকাস উদ্ভিদের যে আমাদের মূল আছে, মূলের মধ্যে কিছু কোষ দেখতে পাবো, এটা মনে করো মূলের প্রস্তুচ্ছেদ সাইকাসের। তো কিছু কোষ পাওয়া যায় কর্টেক্সের মূলের, সেখানে কি নষ্টক যে শৈবালটা সেটা বসবাস করে, এটা মনে করো নষ্টক এরকম করে বসবাস করে। এই ধরনের মূলকে বলা হয় কোরালয়েড মূল। শৈবালটা বসবাস করে এবং শৈবালটার কাছে ওই বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিয়ে এসে অ্যামোনিয়াতে পরিণত করা, পরে সেটা অ্যামোনিয়াম আয়নে পরিণত হয় এবং উদ্ভিদকে নাইট্রোজেন দেওয়া এবং উদ্ভিদের কাছ থেকে কি খাদ্য নেওয়া। আমি এবার চেক করে নিই ভিডিওটা ঠিক চলছে কিনা। হ্যাঁ, ভিডিওটা ঠিক চলছে, আশা করি তোমরা ভালো করে শুনতে পাচ্ছ। তাহলে আমরা নীলাভ সবুজ শৈবাল পড়লাম ভালো করে। এইবার চলো আমরা কি পড়বো, এইবার আমরা পড়বো মিথজীবী ব্যাকটেরিয়ার দ্বারা। এটা কিন্তু মিথজীবী শৈবাল ছিল আগে, এবার মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেনের স্থিতিকরণ কিভাবে সেটা হবে। মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা কতগুলো আমাদের কি উদ্ভিদের গোষ্ঠী পাওয়া যায়, গোত্র পাওয়া যায়, ফ্যামিলি, যেমন শিম্বগোত্রীয় উদ্ভিদ। উদ্ভিদের কি আছে, বিভিন্ন ধরনের গোত্র আছে, যেমন আমের গোত্র হচ্ছে মালভেসি গোত্র। তেমনি শিম্বগোত্রীয় উদ্ভিদের ইংরেজি নাম হচ্ছে লেগুমিনাসি।
লেগুমিনাসি, এটা হচ্ছে সি সি ই এ ই, লেগুমিনাসি। তেমনি আরো ফ্যাবেসি, মালভেসি, এরকম অনেক গোত্র আছে। ধান হচ্ছে আমাদের পোয়েসি গোত্রের উদ্ভিদ। তো এরকম কি খুব প্রচন্ড গরম এই এলাকায়, কারণ ফ্যানটা জোরে চালানো হচ্ছে, না হলে সাউন্ড ভালো আসবে না। সিম্বগোত্রীয় উদ্ভিদের মধ্যে কি দেখতে মানে যেটা লেগুমিনেসি ইংরেজিতে, বাংলাতে থাকে আমরা সিম্বগোত্রীয়। উদাহরণ কি, আমাদের উদাহরণ আছে সিম, বরবটি, এটা হচ্ছে উদাহরণ। এই যে সিম্বগোত্রীয় উদ্ভিদের অর্বুদে, এটা মনে করো একটা বরবটি গাছ, এটা মনে করো গাছটা, এবং তার যে মূল আছে, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের মধ্যে কতগুলো এরকম ফোলা ফোলা অংশ দেখতে পাওয়া যায়। এই অংশগুলোর নাম হচ্ছে কি, অর্বুদ, বা ইংরেজিতে বলি নোডুল। ঠিক আছে, এই নোডুলসের মধ্যে আমাদের কিছু ব্যাকটেরিয়া বাসা বাঁধে। উদাহরণ দিই, রাইজোবিয়াম, রাইজোবিয়াম। আরো উদাহরণ দিই, ব্রাডি রাইজোবিয়াম, ব্রাডি রাইজোবিয়াম, রাইজোবিয়াম হচ্ছে রাইজোবিয়াম এবং ব্রাডি রাইজোবিয়াম হচ্ছে উদাহরণ কি, মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ। এবার এরা কি করে, এটা অর্বুদটার যদি আমি ছবি আঁকি, অর্বুদটার মধ্যে কি থাকে, উদ্ভিদ কোষ থাকে প্রচুর পরিমাণে, কি থাকে, প্রচুর পরিমাণে উদ্ভিদ কোষ থাকে, এবং তার মধ্যে আমাদের ব্যাকটেরিয়াগুলো, এগুলো কিছু পর্দা দ্বারা ঢাকা থাকে। কিভাবে তৈরি হয় আমি বোঝাচ্ছি, এবং তার ভিতরে আমাদের ব্যাকটেরিয়াগুলো থাকে। এবং তারা কি করে, বায়ুমণ্ডল থেকে এই ব্যাকটেরিয়াগুলো কি করে, বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নেয় এবং সেটাকে অ্যামোনিয়াতে কনভার্ট করে, যেটা করে অ্যামোনিয়াম আয়নে পরিণত করে। কাকে দেয়, উদ্ভিদকে দেয়, উদ্ভিদ থেকে আর খাবার নেয়। এবার কিভাবে এই অর্বুদ তৈরি হচ্ছে, এবার মিথজীবী কথাটা মানে কি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তুমি আমাকে কিছু দাও, আমি তোমাকে কিছু দেব। এবার এই অর্বুদটা কিভাবে তৈরি হয় একটু জেনে নাও। চলো, আমাদের যে রাইজোবিয়াম সাধারণত মাটির মধ্যেই থাকে। এটা মনে করো সিম্বগোত্রীয় উদ্ভিদটা জাস্ট বড় হচ্ছে, এরকম করে মূলগুলো আছে, এবং রাইজোবিয়াম যে আছে আমাদের, মনে করো রাইজোবিয়াম গুলো এরকম করে ঘুরে বেড়াচ্ছে ব্যাকটেরিয়াগুলো। 1 গ্রাম মাটির মধ্যে প্রায় লক্ষ লক্ষ আমাদের রাইজোবিয়াম থাকতে পারে। এবার এই যে উদ্ভিদের যে মূলগুলো, মূলের কোষগুলো আছে, তারা কিছু কেমিক্যাল রিলিজ করে। কি বললাম, উদ্ভিদের মূলগুলো কিছু কেমিক্যাল রিলিজ করে, যার ফলে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো আছে উদ্ভিদের মূলের দিকে আকৃষ্ট হয়। কি বললাম, এবার আমরা মূলটাকে এত বড় আঁকবো না, মূলটাকে এবার একটু, এটা মনে করো গাছটা, এবং গাছের মূলের মনে করো এটা কোষটা, বোঝানোর জন্য একটু বড় করলাম। এইবার তোমরা যদি গাছের মূলের প্রস্তুচ্ছেদ করে দেখো প্র্যাকটিক্যালি ক্লাস 11-এর, এটা 10-এর পড়াও যদিও তোমরা না জানাই স্বাভাবিক। গাছের যদি এই জায়গাটা আমি মনে করি গাছের মূলটা এরকম করে আছে, এবং এখানে কেটে তোমাকে যদি দেখাই, তুমি কি এই জায়গাটা দেখতে পাবে? আমি মনে করো গাছের মূলের এই জায়গাটা আঁকলাম, সেখানে কি থাকবে, অনেক আমাদের কোষ থাকবে, এবং গাছের মধ্যে মূলের থেকে কিছু রোমের মতো অংশ উৎপন্ন হয়, তাদেরকে আমরা কি বলি, মূল রোম। এটা মনে করো মূলের প্রস্থচ্ছেদটা, এবং গাছের এই কখনো কখনো কিছু বাইরের দিকের কোষগুলো থেকে এরকম করে মূল রোম উৎপন্ন হয়। এটা কিন্তু একটা কোষেরই এক্সটেনশন, জাস্ট নতুন কিছু না, কিন্তু এই কোষের এক্সটেনশন, এরকম করে মূল রোম দেখতে পাই আমরা, এখানে মূল রোম দেখতে পাই। এবার এই যে উদ্ভিদ কোষটা আছে, সেটা কি করে বললাম, কিছু কেমিক্যাল রিলিজ করে।
তার ফলে রাইজোবিয়াম আর ব্রাডিরাইজোবিয়ামরা মূলের কাছাকাছি আসে আকৃষ্ট হয়। কি করে এরা? এরপর এই যে ব্যাকটেরিয়াগুলো তারাও কিছু কেমিক্যাল রিলিজ করে, তার ফলে আমাদের এটাকে আর একটু বড় করে দিই, এটাকে একটু বড় করে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে এটা। এরপর কি ব্যাকটেরিয়াগুলো কিছু কেমিক্যাল রিলিজ করে, যার ফলে না এই যে মূল রোমটা সেটা একটু বেঁকিয়ে যায় এরকম করে, এবং এই কার্ভটার মধ্যে ব্যাকটেরিয়াগুলো জমা হয়। এরপর ব্যাকটেরিয়াগুলো এবার উদ্ভিদের যে কোষ প্রাচীর, এইটা কি একটা উদ্ভিদের কোষ, সেটার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এইবার এই যে ব্যাকটেরিয়াগুলো তারা সেলুলেস নামে একটা উৎসেচক তৈরি করবে, যারা সেলুলোজকে পচিয়ে দেবে। তার ফলে কি হবে? উদ্ভিদ কোষের এখানে ছিদ্র হয়ে যাবে, তাই না? এটা একটু যদি বড় করে রাখি, এই জায়গাটা কি হয়ে যাবে? এই জায়গাটা এরকম করে, এটা কার্লিং এরকম ছিল, এই জায়গাটা কি হয়ে যাবে? পচে যাবে, যার ফলে আমাদের ব্যাকটেরিয়াগুলো ভেতরের দিকে প্রবেশ করবে। প্রবেশ করে কোথায় যাবে ব্যাকটেরিয়াগুলো? এরপর যে উদ্ভিদের কর্টেক্সের ভিতরের দিকের কোষ, সেগুলোতে যাবে। এবার এখান থেকে আমি একটা উদ্ভিদ কোষ তোমাদের এঁকে দেখাই। এবার এই ব্যাকটেরিয়াগুলো উদ্ভিদ কোষের মধ্যে আছে। এবার ব্যাকটেরিয়াগুলো ছোট, তো ব্যাকটেরিয়াগুলো কি করবে? বিভিন্ন ধরনের হরমোন রিলিজ করবে, যেমন সাইটোকাইনিন কোষ বিভাজনে ত্বরান্বিত করে। তার ফলে কি হবে? উদ্ভিদ কোষের এই জায়গাটা প্রচুর পরিমাণে কোষ বিভাজন হবে, এবং ওই কোষ বিভাজন হওয়ার ফলেই আমাদের কি এই যে উদ্ভিদের মূলের যে কিছু অংশ আমরা কি দেখতে পাবো? এরকম করে ফুলে ফুলে নোডুলসে পরিণত হচ্ছে। কেন? কারণ ব্যাকটেরিয়াগুলো কিছু কেমিক্যাল বা হরমোন রিলিজ করে, যারা ওখানে অতিরিক্ত কোষ বিভাজন ঘটায়, যার ফলে আমরা এটাকে এরকম করে ফুলে ফুলে নোডুলস দেখি। নোডুলস তৈরিতে ব্যাকটেরিয়া সাহায্য করে, উদ্ভিদও সাহায্য করে। এবার দেখো তারপর কি হয়, আমাদের যে উদ্ভিদ কোষের ভিতরে যখন ব্যাকটেরিয়াগুলো প্রথমে ছোট আকৃতি থাকে, উদ্ভিদ কোষের ভিতরে যখন চলে যায় একদম নোডুলস ফর্মেশন হয়ে যায়, তারপর তারা এক জায়গায় স্টপ হয়ে যায়, গ্রোথটা স্টপ হয়ে যায়, তারা ছড়িয়ে যায় না সমগ্র উদ্ভিদে। মনে রাখবে এখানে উদ্ভিদের কোনো রকম ক্ষতি হয় না, এই ধরনের ইনফেকশনে কোনো রকম ক্ষতি হয় না, বরং লাভ হয়। এবার ব্যাকটেরিয়াগুলো যখন ভিতরে চলে আসে, তারা আকারে বড় হয়, মনে করে এগুলো ব্যাকটেরিয়াগুলো আকারে বড় হয়, এবং তারা কি করে? তারা তাদের চারিদিকে একটা পর্দার সৃষ্টি করে, কোষ পর্দার সৃষ্টি করে, এরকম করে পর্দার সৃষ্টি করে থাকে। এইবার কোন উৎসেচকটা আমাদের নাইট্রোজেনটাকে অ্যামোনিয়াতে পরিণত করতে সাহায্য করে? নাইট্রোজেনেজ। ভালো একটা ইম্পর্টেন্ট, তোমরা পড়ার পড়তে গিয়ে একটা জিনিস পড়েছো হয়তো, লেগ হিমোগ্লোবিন, সেটা এবার আমরা পড়তে যাব। এবার দেখে নিই ভিডিওটা ঠিক মতো চলছে কিনা। হ্যাঁ চলছে। কি বললাম? আমরা লেগ হিমোগ্লোবিন পড়ব। আমাদের উদ্ভিদের একটা প্রক্রিয়া আছে যার নাম আমরা বলি শ্বসন। কি প্রক্রিয়া? শ্বাসকার্য না, কিন্তু এই শ্বসন মানে হচ্ছে যে প্রক্রিয়ায় আমাদের খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, সেটা গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শোষণ মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরিলেশন, তার মাধ্যমে হয় শ্বসন প্রক্রিয়াটা। এবং এই শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। এবং আমরা একটা উৎসেচক পড়েছিলাম, তার নাম কি? বাংলায় লিখি নাইট্রোজেনেজ। নোডুলস ফর্মেশন জানলাম, এবার আমরা পড়বো লেগ হিমোগ্লোবিন। কি বললাম? এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে নাইট্রোজেনেজ উৎসেচকটা আছে, যার সাহায্যে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিয়ে আসে। নাইট্রোজেন গ্যাস মাটির মধ্যেও চলে যায়। আমাদের শ্বসন প্রক্রিয়ার জন্য কি লাগবে? অক্সিজেন লাগবে। কিন্তু আমাদের এই নাইট্রোজেনেজ উৎসেচকটা আবার অক্সিজেন পছন্দ করে না। যদি অক্সিজেন থাকে, নাইট্রোজেনের উৎসেচকটি হয়ে যায় জারিত হয়ে ভেঙে যায়। তাহলে এটা তো মহা সমস্যা। উদ্ভিদ কোষ আছে, তাকে তো খাদ্য তৈরি করতে হবে, আবার তার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আবার কি অক্সিজেন পছন্দ করে না। তাহলে এটা সমস্যাটা কিভাবে সমাধান করা যায়? সমস্যাটা সমাধান করেছে এই একটা আমাদের পদার্থ, যার নাম হচ্ছে কি? লেগ হিমোগ্লোবিন। এবার এই ছবিটাকে আমি বড় করে রাখি। কি করেছিলাম আমরা?
এরকম করে একটা উদ্ভিদ কোষ এঁকেছি এবং তার চারিদিকে এরকম করে কোষ পর্দা দ্বারা আবৃত, এবং তাদের ভিতরে কি আছে, আমাদের ব্যাকটেরিয়াগুলো আছে। এবার লেগ হিমোগ্লোবিনটা আছে। লেগ হিমোগ্লোবিনটা কি নাম? লেগ হিমোগ্লোবিন। এই লেগ হিমোগ্লোবিনটা কার মতো দেখতে হয়? একদম আমাদের যে হিউম্যান হিমোগ্লোবিন আছে তার মতোই দেখতে হয়, এক্স্যাক্টলি সেম। কিন্তু এই লেগ হিমোগ্লোবিনের অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা হিমোগ্লোবিনের তুলনায় 10 গুণ বেশি। এবং এই লেগ হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন যেমন 4টা পেপটাইড দিয়ে তৈরি, লেগ হিমোগ্লোবিনের মধ্যেও পেপটাইড প্রোটিন চেন আছে। লেগ হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি? প্রোটিন প্লাস হিম। হিমোগ্লোবিনের মধ্যেও যেমন 4টা চেন থাকে, 2টা আলফা 2টা বিটা, মাঝখানে একটা হিম থাকে, সেম লেগ হিমোগ্লোবিন ওরকম। এবার এই যে হিম অংশটা, এটা তৈরি করে আমাদের, মনে রাখবে, ব্যাকটেরিয়াটা। আমি কি এখানে ঠিক বলছি? হিম অংশটা আমাদের তৈরি করছে কি, ব্যাকটেরিয়াটা, আর আমাদের যে প্রোটিন অংশটা তৈরি করছে আমাদের গাছটা, শিম্বগোত্র উদ্ভিদটা। এই জায়গাটা আমার একটু কনফিউশন হচ্ছে। আমি তোমাদের কমেন্ট বক্স, যদি ভুল হয় আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো যে হিম পোর্শনটা ব্যাকটেরিয়া তৈরি করছে না প্রোটিন পোর্শনটা ব্যাকটেরিয়া তৈরি করছে। আমার একটু কনফিউশন হচ্ছে, যদি এটা ভুল হয় আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তৈরি করছে দুজনই। তাহলে আমাদের লেগ হিমোগ্লোবিনটা কে তৈরি করছে? গাছ এবং ব্যাকটেরিয়া দুজনে মিলেই তৈরি করছে। এবং এই লেগ হিমোগ্লোবিনটা কি করে, এই যে কোষ পর্দা চারিদিকে এরকম করে থাকে, ঘিরে থাকে। তার ফলে কি হচ্ছে, আমাদের এই যে অক্সিজেনটা আসছে উদ্ভিদ কোষের ভিতরে, অক্সিজেন, সেটা উদ্ভিদ কোষ ব্যবহার করছে, কিন্তু যখনই উদ্ভিদ কোষটা ব্যাকটেরিয়ার আশেপাশে হচ্ছে, লেগ হিমোগ্লোবিন গুলো অক্সিজেনকে ধরে ফেলছে। তার ফলে ভিতরে যেতে দিচ্ছে কি না, ভিতরে যেতে দিচ্ছে না। এটাই হচ্ছে লেগ হিমোগ্লোবিন। লেগ হিমোগ্লোবিন কি, শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে আমরা গোলাপি বর্ণের এক ধরনের রঞ্জক দেখতে পাই, তাকে আমরা বলি লেগ হিমোগ্লোবিন, যার কাজ কি, নাইট্রোজেনের উৎসেচককে অক্সিজেনের জারণ থেকে প্রতিহত করা বা বাধা দেওয়া। বোঝা গেল লেগ হিমোগ্লোবিন কি, আশা করি। তো এই জায়গাটা আমি ছেড়ে দিলাম, যদি ভুল হয় আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। চলো, তাহলে আমাদের মিথজীবী সংবর্ধনটাও হয়ে গেল। এটা একটু ডিটেলসে গেলাম, কারণ না বুঝে পড়লে কি হবে, গন্ডগোল হবে। তাহলে আমরা নাইট্রোজেনের এতক্ষণ থেকে স্থিতিকরণ করছিলাম। নাইট্রোজেনের স্থিতিকরণ এটাও, এবং নাইট্রোজেনটা কিভাবে স্থিতিকরণ হবে, নাইট্রেট হলো। এইবার এই নাইট্রেটটা কোথায় আছে? মাটিতে আছে। এবার এই নাইট্রেটটাকে আমাদের কি ব্যবহার করবে বলো তো? আমাদের বিভিন্ন, এটা অ্যাকচুয়ালি এই পাশে না করে এটাকে আমি একটু এই পাশে চাপিয়ে দিই, তাহলে এটা ভালো হবে দেখতে। এখানে কি ছিল? কৃত্রিম সার, কৃত্রিম সার রূপে আসছে। আচ্ছা, এবার এই নাইট্রেটটাকে আমাদের ব্যবহার করবে কে? উদ্ভিদ। মাটি থেকে আমাদের নাইট্রেটটা ব্যবহার করবে। দেখি আমরা কিভাবে ব্যবহারটা করছে। উদ্ভিদ নাইট্রেটটাকে এবার মাটি থেকে নেবে, তীর চিহ্নগুলো ভালো করে মনে রাখবে। এই নিচ্ছে উদ্ভিদ, সেই নাইট্রেটটাকে ব্যবহার করে কিসে পরিণত করবে? উদ্ভিজ প্রোটিন। উদ্ভিজ প্রোটিন তৈরি করবে। এবং উদ্ভিদকে কে খায়? প্রাণীরা খায়। প্রাণীজ প্রোটিন, প্রাণীজ প্রোটিন তৈরি করবে। এইবার এই যে উদ্ভিজ প্রোটিন আর প্রাণীজ, উদ্ভিদ আর প্রাণী কি এক সময় না এক সময় মারা যাবে। মারা গেলে কি, তারা পচে যাবে। যদি মাটির মধ্যে থাকে, পচে গিয়ে
কে পচাবে? ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলোই পচাতে সাহায্য করবে, সেটাই লিখবো। এবার মৃত উদ্ভিদ ও প্রাণীদেহের পচন ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা, সেটা লিখলাম না। পচার ফলে কি হবে? সেটা পচে গেলে কি হবে? তার মধ্যে থাকা যে নাইট্রোজেন সেটা পুনরায় মাটিতে প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করবে সেটাই আমরা জানছি। তাহলে বায়ুমণ্ডল থেকে প্রথমে মাটিতে আসছে, মাটি থেকে আমরা উদ্ভিদ প্রাণী নিচ্ছে, উদ্ভিদ প্রাণী মারা যাওয়ার পর সেগুলো আবার মাটিতে আসছে। মাটিতে আসা ধাপগুলো আমরা এবার পড়বো। এই পচা গলা উদ্ভিদ থেকে আমরা পাবো অ্যামোনিয়া, অ্যামোনিয়া, এবং এই অ্যামোনিয়া তৈরি করতে যে সকল ব্যাকটেরিয়া সাহায্য করে তাদেরকে বলা হয় অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, বোঝা গেল? কি কি ব্যাকটেরিয়া আমরা পরে পড়ছি। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার এখানে আমরা একবারই করতে করতে যাই, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা কি পচা গলা দেহ থেকে আমরা সাধারণত পাই অ্যামিনো অ্যাসিড। কি? অ্যামিনো অ্যাসিড, এবং অ্যামিনো অ্যাসিড থেকে আমরা পাই NH3 বা অ্যামোনিয়া। কিন্তু অ্যামোনিয়া তো গ্যাস, আকাশে উড়ে যাবে, তাই এই অ্যামোনিয়াকে আমরা H+ আয়নের সঙ্গে যুক্ত করে অ্যামোনিয়াম আয়ন রূপে মাটির মধ্যে সঞ্চিত করব। এবং এখানে যে ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে এই ধাপে, তাকে আমরা বলি কি? অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া। উদাহরণ দিই অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া, ব্যাসিলাস। তোমরা ছকের সময় কিন্তু এগুলো লিখবে না, এগুলো বোঝানোর জন্য করছি। ব্যাসিলাস র্যামোসাস, আর কি? ব্যাসিলাস মাইকয়েডিস। এগুলো হচ্ছে অ্যামিনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। সাইন্টিফিক নেম, তাই অবশ্যই আন্ডারলাইন করতে হবে এবং বড় হাতে ছোট হাতে মেনটেন করতে হবে। চলো, অ্যামিনিফিকেশন হয়ে গেল আমাদের। এইবার এই অ্যামোনিয়াটা যে তৈরি হলো সেটা আমাদের কিসে পরিণত হবে? নাইট্রাইট। নাইট্রাইট পরিণত হবে, যার সংকেত কি? NO2-। এবং তারপরে সেটা পরিণত হবে আমাদের কি? নাইট্রেটে পরিণত হবে, যার সংকেত কি? NO3-। এইবার এই যে আমাদের অ্যামোনিয়া থেকে নাইট্রেটে পরিণত হওয়ার এই গোটা ধাপটাকে বলা হয় নাইট্রিফিকেশন। কি? নাইট্রিফিকেশন, গোটাটাই হচ্ছে নাইট্রিফিকেশন। কিন্তু অ্যামোনিয়া থেকে নাইট্রেট হওয়ার ধাপটাকে বলি আমরা নাইট্রিশন। নাইট্রিশন। আর এই নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হওয়ার ধাপটাকে বলি নাইট্রেশন। নাইট্রেশন। গোটাটাকে বলি নাইট্রিফিকেশন, এটাও নাইট্রিফিকেশন, এটাও নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনের মধ্যে দুটো ধাপ, নাইট্রিশন, নাইট্রেশন। এবার নাইট্রিশনে যে ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে সেগুলোর নাম বলি কি কি? তোমরা দেখতে পাবে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে। কি? একটু মনে করতে দাও। বেসিক নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস। আর কি কি? নাইট্রোসোব্যাক্টার। এগুলো হচ্ছে নাইট্রিশনের ব্যাকটেরিয়া। দেখবে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে সো লেখাটা পাবে। সো এই ব্যাকটেরিয়াটাকেই তুমি এখানে লিখে দাও। কি কি আরো ব্যাকটেরিয়া আছে? নাইট্রোসোস্পিরা লিখতে পারো, এখানে লিখতে পারো নাইট্রোস্পিরা, নাইট্রোমোনাস। জাস্ট এখান থেকে সোটা উঠায় দাও, এখানে লিখে দাও নাইট্রিশনের ব্যাকটেরিয়া। যদি পরীক্ষা আসে নাইট্রিফিকেশনের সাহায্যে করে ব্যাকটেরিয়া লেখো, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, তোমার ইচ্ছা। বুঝা গেল? এইবার একটু আমরা ভালো করে বুঝি যে কিভাবে অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হচ্ছে, তার ধাপগুলো আর একটু ভালো করে বুঝি। এটা তো আমরা জানলাম, এবার আমরা বিক্রিয়াগুলো দিয়ে বুঝি কি হচ্ছে। বিক্রিয়াগুলো কি কি? আমরা এই ব্যাকটেরিয়ার নামগুলো মুছে দিচ্ছি। কি কি হবে আমাদের?
প্রথমে আমাদের অ্যামোনিয়া যে আছে, অ্যামোনিয়াম আয়ন, সেটা 2 অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এবং যুক্ত হয়ে কি তৈরি করে বলো তো? আমাদের যে NO2 মাইনাস বা নাইট্রাইট প্লাস কত অণু এবং জল উৎপন্ন করে এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা শক্তি উৎপন্ন করে। ব্যালেন্স কি হচ্ছে? নাইট্রোজেন কয়টা? একটা। অক্সিজেন কয়টা আছে? 4টা। এখানে 2টা দিয়ে দিই, 4টা হয়ে যাচ্ছে। এবার কি মিললো? 2n অক্সিজেন কয়টা? 4টা, ঠিক আছে। হাইড্রোজেন কয়টা? 4টা আছে। এখানে H2O। এবার দেখো ব্যালেন্স হয়ে গেছে, তাই না? ব্যালেন্স হয়েছে কি? এবার দেখো তো H2O, আমাদের হাইড্রোজেন কয়টা? 4টা। এখানে হাইড্রোজেন 4টা। অক্সিজেন এখানে অক্সিজেন এখানে কয়টা আছে আমাদের? দাঁড়াও 1 সেকেন্ড। এখানে যদি আমি দেই, এইবার অক্সিজেন কয়টা হলো? এখানে 4টা, এখানেও 4টা। এইবার ব্যালেন্সটা হয়েছে আমাদের। তাহলে এটা হচ্ছে, এটা কি আমাদের নাইট্রাইট তৈরি হলো, হয়েছে। এর পরের ধাপে কি হবে? এই ধাপটা, নাইট্রেশনের ধাপটা কি হবে? নাইট্রেশনের ধাপটায় হবে আমাদের যে এই যে 2NO তৈরি হলো, NO2 মাইনাস, সেটা কি হবে? আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আমাদের তৈরি করবে NO3 মাইনাস। কয়টা NO3? এখানে কয়টা আছে? 2টা। এখানে 2 দিয়ে দাও, প্লাস কিছু পরিমাণ শক্তি। এখানে অক্সিজেন 6টা, এখানে অক্সিজেন 6টা। এটার নাম কি? নাইট্রেট তৈরি হলো। এইবার এই যে নাইট্রেট তৈরি হলো, এইবার এইটা আরেকটা ধাপে অংশগ্রহণ করবে, যার নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন, এবং সেই প্রক্রিয়ায় আমাদের নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। এটার ধাপটার নাম কি? ডিনাইট্রিফিকেশন। আচ্ছা, ডিনাইট্রিফিকেশনের ফলে কি হবে? ধাপটা হয়, ডিনাইট্রিফিকেশনে আমাদের এই যে NO3 মাইনাস তৈরি হলো দুটো, সেটা পরিণত হবে NO2 মাইনাসে। তারপর সেটা পরিণত হবে কিসে? 2NO তে। তারপর সেটা কিসে পরিণত হবে? N2O তে। তারপর সেটা কিসে পরিণত হবে? N2O। মানে এখানে অক্সিডেশন হচ্ছে, অক্সিজেনটাকে বের করছে আস্তে আস্তে। এই নাইট্রোজেন পেয়ে গেলাম, নাইট্রোজেন, এই নাইট্রোজেন আবার গ্যাস, এটা কি? আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে। তো এই ছিল তোমাদের নাইট্রোজেন চক্র। অনেক বড় ভিডিও হয়ে গেল, ভালো করে দেখবে, বুঝবে। দেখবে তোমার বই অবশ্যই ফলো করবে। প্রান্তিকের বইটা দেখবে বেশি ভালো আছে সাঁতরার কম্পেয়ার টু। সাঁতরাটাও ঠিকঠাক, কোনো সমস্যা নেই। ভালো করে বুঝবে ভিডিওটা কি বলা হলো কোথায়। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।